আসি পরের খবরে। কিশোরের ফুসফুসে আটকে পিন, সফল অস্ত্রোপচার কলকাতা মেডিকেলে। স্বরূপনগরের 11 বছরের কিশোরের অস্ত্রোপচার। কিশোরের বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কাশি। বসিরহাট হাসপাতালে এক্সরে করা হয়। আরো ডিটেল জানাবো আপনাদের। আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, আরো বিস্তারিত জানতে চাইবো এবং কিশোর কেমন রয়েছেন এখন? প্রিয়াঙ্কা, কয়েকদিন আগে প্রচণ্ড বৃষ্টিতে ভিজেছিল 11 বছর বয়সী এই কিশোর অঙ্কন বিশ্বাস, উত্তর 24 পরগনা স্বরূপনগরের বাসিন্দা। ঠান্ডা লেগেছিল, শ্বাসকষ্ট শুরু হয়েছিল। পরিবারের লোক প্রথমে স্থানীয় চিকিৎসককে দেখায়, ওষুধ দেয়, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। এরপরে অবস্থার অবনতি হলে বসিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্সরে করলে দেখা যায় যে তার শ্বাসনালীতে, বাঁ দিকের শ্বাসনালীতে কিছু একটা আটকে আছে, এবং সেখান থেকে অবস্থার অবনতি হলে গতকাল ভোর রাতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে সেখানে স্ক্যান করে দেখা যায় যে তার শ্বাসনালীতে, ফুসফুসের ওপরে শ্বাসনালীর মুখটাতে একটা 2.5 ইঞ্চির মতন একটা পিন আটকে আছে। খুব ঝুঁকি নিয়ে অপারেশন করে চিকিৎসকরা অপারেশন করে এবং সেই পিনটিকে বার করা হয় রিজিড ব্রঙ্কোস্কোপির মাধ্যমে। একটু এদিক থেকে ওদিক হলে ওই কিশোর মারা যেত অপারেশন থিয়েটারই। এই মুহূর্তে কিশোর ভেন্টিলেশনে থাকলেও চিকিৎসকরা আশাবাদী যে এই কিশোর সুস্থ হয়ে বাড়ি ফিরবে। তবে বলা যেতে পারে যে অত্যন্ত দুরূহ অপারেশন ছিল এই অপারেশনটা। দীপ্তাংশ মুখোপাধ্যায়, ইএনটি বিভাগের চিকিৎসক দীপ্তাংশ মুখোপাধ্যায়, বিজন অধিকারী, তনয়া পাজা, সেখানকার পোস্ট গ্রাজুয়েট ট্রেনি শুভজিৎ নন্দী সমেত গোটা টিম, অ্যানেস্থেশিয়া টিম, তারা যেভাবে এই 2 ঘন্টা ধরে এই অস্ত্রোপচারটি করেছে এবং সেখান থেকে 2.5 সেন্টিমিটার বা প্রায় 1 ইঞ্চির মাপের এই যে পিনটি, লোহার ধাতব ধারালো পিন, সেটা কি করে তার গলায় গেল, শ্বাসনালীতে আটকে গেল বা ফুসফুসে আটকে গেল সেটা এখন জানা যাচ্ছে না। তবে সেই কিশোরকে পরে জিজ্ঞাসাবাদ করে নিশ্চয়ই জানা যাবে। তবে এই কিশোরকে যেভাবে এই দুরূহ চ্যালেঞ্জিং অপারেশনটা করে যেভাবে চিকিৎসকরা তাকে মৃত্যুর কিনার থেকে বাঁচালো, তা সত্যিই বলা যেতে পারে মিরাকল। প্রিয়াঙ্কা, বেশ চ্যালেঞ্জিং অপারেশন হলো, কারণ এটা একটা এমার্জেন্সি প্রসিডিওর, যাকে আমরা ব্রঙ্কোস্কোপি বলি। 11 বছরের বাচ্চা, সিটি স্ক্যান আর এক্সরে করে দেখা যায় ওর লেফট ব্রঙ্কাসে একটা ফরেন বডি। সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করে বাচ্চাটাকে স্টেবিলাইজ করে আমরা ব্রঙ্কোস্কোপি করার সিদ্ধান্ত নিই। যেহেতু এটা ওল্ড ফরেন বডি, মানে একটা শার্প পিন 4 থেকে 5, এবং আমাদের মনে হয় ওটা আরো আগে থেকে বাচ্চাটার ফুসফুসে ঢুকে বসেছিল। অপটিক্যাল ফরসেপ থাকলেও এত ব্লিডিং হচ্ছিল যে আমরা ফরেন বডিটাকে লোকালাইজ করতে পারছিলাম না। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টোটাল সময় লাগে সেই ফরেন বডিটা বার করতে। বাঁ দিকের যে লাংস, সেখানে জল জমতে শুরু করেছে, যাকে আমরা বলি নিউমোনিয়া। ফুসফুস অলরেডি ড্যামেজ হতে শুরু করেছিল। এটা যদি আমরা কোনোভাবে বার করতে না পারতাম, তাহলে অবধারিত বাচ্চাটার প্রাণ সংশয় হতো, বাঁচতো না। আগের থেকে বাচ্চাটার কন্ডিশন অনেক ভালো, কারণ ফরেন বডিটাকে আমরা রিমুভ করে দিয়েছি। ওর বুকে একটু ব্যথা করছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। আমরা এমনি বাড়ি ঘরোয়া ডাক্তার কাছ থেকে ওষুধ এনেছিলাম। এনে খাওয়ানোর পরেও তাও নরম পড়িনি। হলো বাচ্চার কি কোনো একটা হার্টে কোনো অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা হার্টের ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম। এক্সরে করতে দিয়েছিল। এক্সরে করার পরে ওই জিনিসটা ধরা পড়ে সুস মতন। এখানে ডাক্তার বাবুরা আমাদের অনেক হেল্প করেছে, ও তাদের জন্য আমার বাচ্চারা আমি ফিরে পেয়েছি। তারা ভগবান হয়ে আমার কাছে ছুটে এসেছিল। জলপাইগুড়িতে ডেঙ্গি রোধে জোর পুরসভার। বর্ষার আগে জলপাইগুড়িতে ডেঙ্গির প্রকোপ। মে মাসে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন, আর এবার ডেঙ্গি রোধেই জোর পুরসভার। ডেঙ্গি রোধে পরিচ্ছন্নতায় জোর পুরসভার। পুরকর্তাদের সঙ্গে বৈঠক জলপাইগুড়ি জেলা শাসকের। ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা জেলা শাসকের। জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডে সচেতনতা বাড়াতে কর্মসূচি নেওয়া হয়েছে। 7 দিন আগেই পুরসভার কর্মসূচি শুরু। 1 জুন থেকেই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা পুর আধিকারিকদের। প্রতিটি ওয়ার্ডে অতিরিক্ত সাফাই কর্মীও নিয়োগ করেছে পুরসভা। জুন মাসে স্টার্ট হয়ে হাউস টু হাউস সার্ভে, কিন্তু আগে থেকে স্টার্ট হবে। 1 সপ্তাহ আগেই আমরা এখানে হাউস টু হাউস সার্ভে আমাদের স্টার্ট হবে, ইন্টেন্সিভ ক্লিনিং স্টার্ট হবে, স্ক্র্যাপ কালেকশন স্টার্ট হবে আমাদের। প্লাস আমরা প্রত্যেক কাউন্সিলরকে আহ্বান করেছি একটু পাবলিককে সচেতন করতে হবে। প্লিজ বাড়িতে কোনো জায়গায় কোনো জল জমতে দেবেন না, কিন্তু জল জমলেই আমাদের কষ্ট হবে। ডেঙ্গু নিয়ে কোনো রকম শিথিলতা দেখা যেন যাবে না। আমরা প্রত্যেকটা জায়গায় স্প্রে করেছি, ফগিং করেছি। আর 9 জুন থেকে আমাদের হাউস হোল্ড সার্ভে করার কথা, কিন্তু সেটাকে আমরা পৌরসভা থেকে 1 জুন থেকেই করি। মহিলাদের নামিয়ে বাড়ি বাড়ি গিয়ে দেখবে যে কোথাও জল জমে আছে, পড়ে থাকা টায়ার। তারপরে হচ্ছে বিভিন্ন প্রমোটার, তারা কি করেছে, তারা মোটা মোটা সিমেন্টের স্ল্যাব করে দিচ্ছে, ড্রেনগুলোকে আটকে দিচ্ছে। লেবারদের পক্ষে তোলা সম্ভব হচ্ছে না। পাতলা স্ল্যাব লাগাতে যদি না পারে, আমরা পৌরসভা থেকে ভাঙা শুরু করি।
মর্মান্তিক ঘটনা ঘটে গেল যাদবপুরে। অপমানে আত্মঘাতী মহিলা, পারিবারিক অশান্তিতে চর যায় আর মহিলাকে গালিগালাজ, হুমকি, ভাসুরের। অপমানে গায়ে কেরোসিন ঢেলে আগুন মহিলার। এমআর বাঙুরে 4 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে তার। আরো ডিটেল আপনাদের জানাবো, অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, পুলিশ সূত্রে কি জানতে পারছো, কি ঘটনা ঘটেছিল এবং ওই মৃত মহিলার পরিবার কি জানাচ্ছে, অর্থাৎ বাপের বাড়ির তরফ থেকে কি জানানো হচ্ছে, কি অভিযোগ তাদের? দেখো, মৃত মহিলার নাম স্বপ্না দাস, তিনি গৃহবধূ, 25 বছর তার বয়স। তার স্বামী যে অভিযোগ করছেন যে তার স্ত্রী স্বপ্না দাসকে তারই বৌদি অর্থাৎ মৃত গৃহবধূ স্বপ্না দাসের যা সম্পর্কে তিনি চর মেরেছিলেন পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে। এবং শুধু তাই নয়, চর মারার পরে তার যা কল্পনা দাসের স্বামী বিকাশ দাস, তিনিও গালিগালাজ করেছিলেন। এরপরে যাদবপুর থানাতে জিডি করা হয়েছিল এই কল্পনা এবং তার স্বামী বিকাশের বিরুদ্ধে। এবং জিডি করে আসার পর আবারও বাড়িতে অশান্তি হয় এবং ওই গৃহবধূকে অপমান করা হয়। এর অপমানেই গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মঘাতী হয়েছেন স্বপ্না দাস। স্বামী কোথায় ছিলেন, তার কি বক্তব্য, তিনি কি এগুলো জানতেন যে যা ভাসুর এইভাবে অত্যাচার করছিল এই গৃহবধূর ওপর? দেখো, নিহত স্বপ্না দাসের স্বামী যেটি অভিযোগ করেছেন পুলিশের কাছেও, ঘটনার সময় অর্থাৎ যখন এই ঘটনা ঘটে যখন তাকে 19 তারিখে প্রথম তাকে যখন মারা হয়েছিল, সে তখন তার কাজে কলকাতায় ছিলেন, কিন্তু তার কর্মস্থলে ছিলেন বা কাজে বেরিয়েছিলেন। বাড়িতে আসার পর জানতে পারেন তার স্ত্রীকে মারধর করা হয়েছে এবং তারপরে তার স্ত্রীকে নিয়ে তার স্বামী নিয়ে যান যাদবপুর থানাতে এবং যাদবপুর থানাতে লিখিত অভিযোগ করা হয়েছিল বা জিডি করা হয়েছিল স্বপ্না দাসের যা অর্থাৎ কল্পনা যিনি মেরেছিলেন তার বিরুদ্ধে এবং তার স্বামী বিকাশ দাসের বিরুদ্ধে। এবং জিডি করে ফেরার পর দিন আবারও অশান্তি হয় এবং অশান্তির সময় অশান্তির পরপরই অপমানিত হয়ে তিনি রাস্তায় বেরিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন নিজের শরীরে এবং তাকে উদ্ধার করে তার স্বামী এমআর বাঙুর হাসপাতালে সেখানে ভর্তি করেছিলেন। 4 দিন পর তার মৃত্যু হয় এবং প্রথমে যাদবপুর থানা বধূ নির্যাতনের অভিযোগ রুজু করেছিল এবং তারপরে এই মহিলা মৃত্যু হওয়ার পর আত্মহত্যায় প্ররোচনার ধারা কিন্তু যুক্ত করা হয়েছে। কিন্তু ঘটনার পর থেকেই যাদের বিরুদ্ধে অভিযোগ, কল্পনা এবং তার স্বামী বিকাশ কিন্তু পলাতক, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বেশ, মৃত স্বপ্না দাসের স্বামী কি জানাচ্ছেন একবার শোনাই আপনাদের। আমার ওয়াইফ গায়ে আত্মহত্যা করলো এই কিছু ক্লাবের ছেলে ফেলে ভুল মন্তব্যে আজকে আমার স্ত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবং আমার যে দাদা বৌদি তারা যে অন্যায় করেছে, অন্যায় করে স্বীকার চাইনি, তোমরা এই ঘাড়ে দোষ নিয়ে নাও এরকম বাধ্য। আমার ওয়াইফ বলছে যে আমি দোষ করিনি, আমি কেন দোষের বাকিদার হবো, কেন আমি কথা শুনবো, আমি এটার বিচার চাই। তো এই কথা বলাতেই সে ওই সেকেন্ডের মধ্যে বেরিয়ে গায়ে আগুন দিয়েছে, বলেছে আমি এক্ষুনি কিছু করবো। অন্যদিকে দুর্গাপুরের ভগতপল্লীতে ঘটে গেল আরো এক চাঞ্চল্যকর ঘটনা। সেখানে রড দিয়ে মেরে প্রতিবাদীকে খুন। মত্ত অবস্থায় গালিগালাজের অভিযোগ, প্রতিবাদ করায় যুবকের উপর চড়াও। আরো ডিটেল আপনাদের জানাবো, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কি কারণে খুন? দেখো, একেবারে মদ্যপ অবস্থায় যে অভিযোগ আছে যে মদ্যপ অবস্থায় যিশু কুমারকে কিন্তু মাথায় আঘাত করে রাজেশ, সেখানে কিন্তু তখন কোকোভেন থানার অন্তর্গত ঘটনা। পিন্টু বাউরি, অভিযুক্ত পিন্টু বাউরি, এই পিন্টু বাউরি মূলত কিন্তু আঘাত করে মাথায়। কারণ হচ্ছে মদ্যপ অবস্থায় তিনি প্রতিবাদ করে, গালিগালাজ দিচ্ছিল, তার প্রতিবাদ করাতেই কিন্তু তার মাথায় আঘাত করা হয়। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এরপরেই কিন্তু পিন্টু বাউরি তিনি থানায় নিজে থেকে আত্মসমর্পণ করে। এরপর দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন অভিযুক্ত পিন্টু বাউরিকে। বেশ, মারধর করেছিলে? তুমি ওকে মারধর করেছিলে? না। তাহলে কেন মারা গেল কি করে? চলে কি করে মারা গেল তাহলে? হ্যাঁ, হঠাৎ আমার কাছে ফোন আসে, ফোনটা ধরতে আমি দৌড়ে ছুটে যাই, দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপরে পুলিশ আসে, পুলিশের সাহায্যে হসপিটাল নিয়ে যাওয়া হয়। তার ঘন্টাখানিক পরে হসপিটালে বলে দেয় যে মারা গেছে।